আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অনেক অপেক্ষার পর জাপানের নেক্সট স্কলারশিপের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতি বছরের মতো এবছরও বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশনের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। বন্ধুরা, এটি খুবই চমৎকার একটি স্কলারশিপ। এইচএসসির পর অনার্সের জন্য আবেদন করা যাবে, পাশাপাশি মাস্টার্সে আবেদন করা যাবে, পিএইচডিতে আবেদন করা যাবে এবং কলেজ অফ টেকনোলজি এবং স্পেশালাইজড ট্রেনিং প্রোগ্রামেও আবেদন করা সম্ভব। বাংলাদেশিদের জন্য অনেক সুযোগ রয়েছে, তাই অনেকেই অনেক আগে থেকে এই স্কলারশিপের জন্য প্রিপারেশন নিয়ে থাকে। বন্ধুরা, বিস্তারিত আলোচনা করার আগে একটি কথা না বললি না। প্রতি বছর নানা স্কলারশিপ অফার করা হয় এবং আমি চেষ্টা করি বাংলাদেশিদের জন্য উপযোগী যে স্কলারশিপগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার জন্য, এবং অনেকেই আলহামদুলিল্লাহ এই স্কলারশিপগুলোতে আবেদন করছেন এবং এই স্কলারশিপ পেয়ে বিদেশে এখন পড়াশোনা করছেন। ভিডিওগুলো আমি এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করি যাতে করে আপনি নিজেই আবেদন করতে পারেন। তারপরেও আবেদন করতে গেলে অনেক সমস্যা ফেস করতে পারেন, সঠিকভাবে আবেদন হচ্ছে কিনা এই ব্যাপারে অনেকেই কনফিউজ থাকেন, ভয় পান। তারা চাইলে আমার পেইড মেন্টরশিপের মাধ্যমে আবেদন করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার সকল মাধ্যম আমি প্রথম কমেন্টে দিয়ে দিই। বন্ধুরা, নেক্সট স্কলারশিপের দুটি প্রধান ধরন রয়েছে। একটি হচ্ছে ইউনিভার্সিটি ট্র্যাক, একটি হচ্ছে এমবাসি ট্র্যাক। এমবাসি ট্র্যাক মূলত হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশনের মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষা নেওয়ার মাধ্যমে, ভাইভা নেওয়ার মাধ্যমে যেই সিলেকশনটা করে থাকে সেটাই হচ্ছে মূলত এমবাসি ট্র্যাক, যেটা নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। আরেকটি হচ্ছে ইউনিভার্সিটি ট্র্যাক, যেখানে একজন শিক্ষার্থী ইউনিভার্সিটির প্রফেসরের সাথে যোগাযোগ করে তারপর ইউনিভার্সিটির অ্যাডমিশন নিয়ে থাকেন এবং সেখানে স্কলারশিপ পেয়ে থাকেন। বেসিক এই দুটি পার্থক্য রয়েছে। বন্ধুরা, এখানে একটি কথা জানিয়ে রাখি, যারা আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রামে আবেদন করবেন তাদের কিন্তু এমবাসি ট্র্যাকের মাধ্যমেই আবেদন করতে হবে। এবারে সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করি। বন্ধুরা, যে কোনো স্কলারশিপের ক্ষেত্রে সুযোগ সুবিধা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ সুযোগ সুবিধা জানা থাকলে হয়তো ওই স্কলারশিপের ব্যাপারে আপনি আরো বেশি আগ্রহী হয়ে যাবেন। বন্ধুরা, এটি একটি ফুল ফান্ডেড স্কলারশিপ, আর ফুল ফান্ডেড মানে হচ্ছে প্রচুর সুযোগ সুবিধা রয়েছে। প্রথম সুবিধা হচ্ছে কোনো ধরনের টিউশন ফি আপনাকে দিতে হচ্ছে না। এখানেই কিন্তু আপনি লাখ টাকার সুবিধা পেয়ে যাচ্ছেন, কারণ জাপানে পড়াশোনা করতে গেলে যদি সেলফ ফাইন্যান্সে পড়াশোনা করতে চান, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম বলেন বা মেইন প্রোগ্রাম বলেন, সেখানে লক্ষ টাকার টিউশন ফি প্রয়োজন হয়, যা আপনার কিন্তু এখন এই স্কলারশিপের মাধ্যমে কিন্তু দিতে হচ্ছে না। দ্বিতীয় সুবিধা হচ্ছে মান্থলি স্টাইপেন্ড পাবেন। এটাই কিন্তু নেক্সট স্কলারশিপের সবচেয়ে বড় সুবিধা বলা যেতে পারে, কারণ অন্য স্কলারশিপ যেমন তুরস্ক বুর্সালার স্কলারশিপ, আজারবাইজান গভর্নমেন্ট স্কলারশিপ সহ আরও অনেক স্কলারশিপ, রোমেনিয়া স্কলারশিপ রয়েছে। এই স্কলারশিপে মান্থলি যে স্টাইপেন্ডটা দেওয়া হয় তার চেয়ে অনেক বেশি পরিমাণে স্টাইপেন্ড দেওয়া হচ্ছে নেক্সট স্কলারশিপে। এখানে একজন আন্ডার গ্র্যাজুয়েশন শিক্ষার্থী, অর্থাৎ আপনি যদি অনার্স করতে চান, তাহলে বাংলাদেশি টাকায় অলমোস্ট 90,000 টাকার মতো প্রতি মাসে আপনি সুযোগ সুবিধা পাচ্ছেন। পাশাপাশি হচ্ছে আপনি যদি মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে চান, বাংলাদেশি টাকা প্রায় 1 লক্ষ টাকার কম বেশি আপনি পাচ্ছেন, এবং যদি পিএইচডি প্রোগ্রামে যান তাহলে 1,10,000 টাকার অধিক, বলতে পারেন 1,15,000 টাকার কাছাকাছি আপনি মান্থলি স্টাইপেন্ড কিন্তু পাচ্ছেন। অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিস পাচ্ছেন, ট্রাভেল এক্সপেন্স পাচ্ছেন, অর্থাৎ যাওয়ার জন্য এবং আসার জন্য যে এয়ার টিকিট রয়েছে সেটাও কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে। পাশাপাশি ইন্স্যুরেন্সের সুযোগ সুবিধা পাচ্ছেন, কারণ প্রতিটি ইন্টারন্যাশনাল শিক্ষার্থী যখন তারা দেশের বাইরে পড়াশোনা করতে যান তাদের কিন্তু ইন্স্যুরেন্সও কিনতে হয় এবং এখানে কিন্তু অনেক টাকা পয়সা খরচ হয়ে যায়। এই স্কলারশিপ পেলে আপনাকে ইন্স্যুরেন্সের টাকাও দিতে হবে না। পাশাপাশি কোনো ব্যাংক ব্যালেন্সের প্রয়োজন নাই, কোনো আবেদন ফি নেই, বিনামূল্যে আবেদন করতে পারছেন। একাডেমিক অনেক সুযোগ সুবিধা রয়েছে, রেসপেক্টের ব্যাপারটা তো আছে। অনলাইনে যেহেতু আবেদন করা যাচ্ছে, প্রসেসটা মোটামুটি ইজি বলা যেতে পারে। এখন আমি জানি অনেকেই প্রশ্ন করবেন যে ভাইয়া এত সব সুবিধার কথা বললেন, অসুবিধা নেই। নিশ্চয়ই সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও তো থাকে, আর অসুবিধা জানাটাও জরুরি। তাই প্রতিটি স্কলারশিপের ভিডিওতে কিন্তু আমি অসুবিধা নিয়েও কথা বলি, কারণ এতে কম্পেয়ার করতে সহজ হয়। প্রথম অসুবিধা, এখানে যেহেতু বাংলাদেশের এম্বাসির মাধ্যমে এটা অ্যাপ্লিকেশনটা হচ্ছে, তাই এখানে প্রতিযোগিতাটা কিছু বেশি থাকবে। দ্বিতীয় অসুবিধা হচ্ছে যাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি আছে তারা কিন্তু মোটামুটি কিছুটা অগ্রাধিকার পাবেন, তবে এর অর্থ এই না যাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজের
অভিজ্ঞতা নেই তারা এখানে আবেদন করতে পারবে না বা এখানে সিলেক্টেড হবে না। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই আমার তো জাপানিজ ল্যাঙ্গুয়েজের কোনো অভিজ্ঞতা নেই, এখন আমি যদি আবেদন করি তাহলে আমার সম্ভাবনা কতটুকু? আপনার সম্ভাবনাও রয়েছে, কারণ অনেক সময় এমনটাও হয়েছে যে অনেক শিক্ষার্থীর জাপানিজ ল্যাঙ্গুয়েজের অভিজ্ঞতা রয়েছে কিন্তু একাডেমিক পারফরমেন্স তার ভালো না বা রেজাল্ট ভালো না, এবং যে এক্সাম নেওয়া হচ্ছে সে এক্সামেও তার ভালো পারফরমেন্স হয়নি। সেক্ষেত্রে কিন্তু আপনি তার তুলনায় অনেকখানি এগিয়ে যেতে পারেন। তৃতীয় অসুবিধা হচ্ছে এখানে আপনাকে কিন্তু পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে, অর্থাৎ একটি রিটেন পরীক্ষাও আপনাদেরকে দিতে হবে, যা কিছুক্ষণ পরে আলোচনা করছি পরীক্ষা নিয়ে। আমি চেষ্টা করব জাপানের যে মিক্সড স্কলারশিপের প্রতিটি অংশ নিয়ে আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়ার জন্য। কেউ যদি এই ভিডিওগুলো ভালোভাবে অনুসরণ করেন ইনশাল্লাহ এই নিয়ে কোনো কনসেপ্ট নিয়ে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। এরপর অসুবিধাটি হচ্ছে যারা মিলিটারি পার্সন বা মিলিটারি অভিজ্ঞতা রয়েছে বা সামরিক অভিজ্ঞতা রয়েছে, কর্ম অভিজ্ঞতা রয়েছে, তারা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারছেন না। ইতিমধ্যে যদি মিক্সড স্কলারশিপ আপনি পেয়ে থাকেন তাহলে কিন্তু আর এখানে আবেদন করতে পারছেন না। আপনি যদি দ্বৈত নাগরিক হয়ে থাকেন তাহলেও আবেদন করতে পারছেন না, এবং জাপানের কোনো বিশ্ববিদ্যালয়ে এনরোল অবস্থায় থাকলেও আপনি আবেদন করতে পারছেন না। সর্বোপরি আপনি ইতিমধ্যে অন্য কোনো স্কলারশিপের সুযোগ সুবিধা ভোগ করছেন তাহলেও কিন্তু এই স্কলারশিপে আপনি আবেদন করতে পারছেন না। একটি প্রশ্ন অনেকেই আমাকে করে থাকেন যে ভাই মিক্সড স্কলারশিপে যদি আমি স্কলারশিপটি পেয়ে যাই আমার স্পাউসকে আমি সঙ্গে করে নিয়ে যেতে পারবো কিনা? না বন্ধুরা, সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না, কিন্তু পরবর্তীতে আপনি নিয়ে যেতে পারবেন, তবে তাদের খরচ অর্থাৎ আপনি স্পাউস বা ডিপেন্ডেন্টের খরচ আপনাকেই বেয়ার করতে হবে। এটা তবে মিক্সড স্কলারশিপের কমিটি স্পাউস রিলেটেড কোনো ফ্যাসিলিটিস আপনাকে দিবে না। আশা করি এখন নিশ্চয়ই কম্পেয়ার করতে পারছেন যে এই স্কলারশিপে আপনার আবেদন করা উচিত নাকি উচিত না। বন্ধুরা, এবার আমরা বিষয় এবং শর্তগুলো নিয়ে আলোচনা করি। বন্ধুরা, মিক্সড স্কলারশিপে অনার্স, মাস্টার্স, পিএইচডি, কলেজ অফ টেকনোলজি নানা সাবজেক্ট অফার করছে। বন্ধুরা, প্রতিটি সেগমেন্ট নিয়ে অর্থাৎ আন্ডার গ্রাজুয়েশন প্রোগ্রাম, মাস্টার্স বা পিএইচডি এবং কলেজ অফ টেকনোলজি স্পেশালিস্ট প্রোগ্রাম নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে করে এই ব্যাপারে আপনার একদম ক্লিয়ার ধারণা হয়ে যায়। বন্ধুরা, এখানে সায়েন্স, আর্টস, কমার্স, সোশ্যাল সায়েন্সের নানা বিষয় অফার করা হচ্ছে। চলুন বন্ধুরা কম্পিউটার স্ক্রিনে দেখে নিই বিস্তারিত। বন্ধুরা, বিষয়ের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আন্ডার গ্রাজুয়েশন প্রোগ্রামে কিন্তু এমবাসি রেকমেন্ডেশন আপনারা দেখতে পাচ্ছেন এই যে নোটিশটি প্রকাশিত হয়েছে, যেখানে ফিল্ড অফ স্টাডি উল্লেখ করা রয়েছে। ফিল্ড অফ স্টাডির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কোর্সগুলো রয়েছে, যেটার মধ্যে হচ্ছে হিউম্যানিটিস, যেটাকে এ টাইপ বলা হচ্ছে, যেখানে ল, পলিটিক্স, সোসিওলজি, লিটারেচার, হিস্ট্রি, জাপানিজ ল্যাঙ্গুয়েজ এবং অন্যান্য সাবজেক্ট রয়েছে। পাশাপাশি কিন্তু এখানে অন্যান্য সাবজেক্টগুলোর মধ্যে ইকোনমিক্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং অন্যান্য সাবজেক্টও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। পাশাপাশি সোশ্যাল সায়েন্স এবং হিউম্যানিটিসের ক্ষেত্রে ইকোনমিক্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল ইকোনমিক্স এই সাবজেক্টগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া ন্যাচারাল সায়েন্সেও কিন্তু বেশ কিছু সাবজেক্ট রয়েছে। ন্যাচারাল সায়েন্স এ ক্যাটাগরির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সায়েন্সের ক্ষেত্রে ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি। এছাড়া ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক স্টাডিজ রয়েছে, মেকানিক্যাল স্টাডিজ রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্টগুলো, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে মাইনিং ইঞ্জিনিয়ারিং, মেরিটাইম ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি। ন্যাচারাল সায়েন্স বি ক্যাটাগরির মধ্যে রয়েছে এগ্রিকালচার স্টাডিজের মতো সাবজেক্টগুলো, ভেটেরিনারি মেডিসিন, অ্যানিম্যাল সায়েন্স, ফরেস্ট্রি, ফুড সায়েন্স, ফিশারিজের মতো সাবজেক্ট রয়েছে। এছাড়া হাইজিনিক স্টাডিজের মধ্যে রয়েছে ফার্মেসি, হাইজিনিক্স এবং নার্সিংয়ের মতো সাবজেক্টগুলো। এছাড়া বায়োলজি সাবজেক্ট রয়েছে এবং ন্যাচারাল সায়েন্স সি ক্যাটাগরির মধ্যে রয়েছে মেডিসিন এবং ডেন্টিস্ট্রি, অর্থাৎ মেডিকেল সাবজেক্টেও কিন্তু এখানে আবেদন করা যাচ্ছে। এবার আসি আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রামের ক্ষেত্রে যে পরীক্ষার কথা বলা হচ্ছে, সেই পরীক্ষার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল সায়েন্স এবং হিউম্যানিটিস এ ক্যাটাগরি এবং সোশ্যাল সায়েন্স হিউম্যানিটিস বি ক্যাটাগরি, তাদের সাবজেক্টের মধ্যে জাপানিজ, ইংলিশ এবং ম্যাথমেটিক্স এই সাবজেক্টগুলো আসবে, মূলত হচ্ছে সোশ্যাল সায়েন্স এ ক্যাটাগরির জন্য। এছাড়া ন্যাচারাল সায়েন্স এ ক্যাটাগরির জন্য হচ্ছে ইংলিশ, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি এবং ফিজিক্স সাবজেক্টটি থাকবে। যাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজের উপর দক্ষতা রয়েছে তারা কিন্তু সেটাও দিতে পারবে। পাশাপাশি ন্যাচারাল সায়েন্স বি ক্যাটাগরি এবং ন্যাচারাল সায়েন্স সি ক্যাটাগরির জন্য আপনার যদি ইংলিশ দক্ষতা থাকে তাহলে ইংরেজির পরীক্ষা দিতে পারবেন, জাপানিজের দক্ষতা থাকলে জাপানিজের পরীক্ষা দিতে পারবেন, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি সাবজেক্টের উপর পরীক্ষা হবে। এবার আসি বন্ধুরা কলেজ অফ টেকনোলজি সাবজেক্টগুলো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু সাবজেক্ট রয়েছে। এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেরিটাইম ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য সাবজেক্ট কিন্তু রয়েছে। এবার আসি বন্ধুরা সিলেকশন অর্থাৎ যে এক্সামের কথা বলা হচ্ছে কলেজ অফ টেকনোলজির ক্ষেত্রে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দিবেন তাদের হচ্ছে জাপানিজ, ইংলিশ, ম্যাথমেটিক্স এবং কেমিস্ট্রিতে পরীক্ষা দিতে হবে। যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, তারপর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন
টেলিকমিউনিকেশন, নেটওয়ার্কিং, এছাড়া আর্কিটেকচার বা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দেবেন অথবা মেরিটাইম ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দেবেন, তাদের ক্ষেত্রে জাপানিজ, ইংলিশ, ম্যাথমেটিক্স এবং ফিজিক্সে পরীক্ষা দিতে হবে। আর যারা অন্য অন্য সাবজেক্টে পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে জাপানিজ, ইংলিশ, ম্যাথমেটিক্স এবং কেমিস্ট্রি অথবা ফিজিক্স যে কোনো একটা পরীক্ষা দিলেই চলবে। বন্ধুরা, এবারে আমরা শর্ত নিয়ে আলোচনা করি। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম শর্ত হচ্ছে অবশ্যই আপনাকে বাংলাদেশি নাগরিক হতে হবে। অবশ্যই আপনি বাংলাদেশি নাগরিক, তাই এই স্কলারশিপে সহজে আবেদন করতে পারছেন। বয়সগত রিকোয়ারমেন্ট, এবং এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, যারা মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে আবেদন করবেন তাদের জন্ম তারিখ 2 এপ্রিল 1992 বা এর পরে হতে হবে, এর আগে হলে চলবে না। যারা আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম, কলেজ অফ টেকনোলজি, স্পেশালাইজড প্রোগ্রামে আবেদন করবেন তাদের জন্ম তারিখ 2 এপ্রিল 2002 বা এর পরে হতে পারবে, এর আগে হলে কিন্তু চলবে না। বন্ধুরা, এবার আসি ডকুমেন্টস নিয়ে আলোচনা। প্রথম ডকুমেন্টস আবেদন ফর্ম প্রয়োজন হবে। দ্বিতীয় ডকুমেন্টস হচ্ছে একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিট প্রয়োজন হবে। তৃতীয় ডকুমেন্টস এনআইডি অথবা পাসপোর্ট প্রয়োজন হবে, অর্থাৎ আপনি এই পাসপোর্ট ছাড়াও আবেদন করতে পারছেন। এরপরে ডকুমেন্টসটি হচ্ছে আইএলটিএস, টোফেল বা জাপানিজ ল্যাঙ্গুয়েজের কোনো সার্টিফিকেট যদি আপনি থেকে থাকেন তাহলে সেটা যুক্ত করতে পারবেন। পাশাপাশি আপনার যদি সিভি থেকে থাকে সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে এটা অতিরিক্ত ডকুমেন্টস। এছাড়া এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, কোনো অভিজ্ঞতা বা কোনো ট্রেনিং নিয়েছেন, কোনো অ্যাচিভমেন্ট রয়েছেন, সেগুলোও কিন্তু তথ্য যুক্ত করে দিতে পারেন বা এটার সাথে অ্যাটাচড করতে পারেন। পাশাপাশি রেফারেন্স লেটার যদি থাকে তাহলে আরো বেশি প্রতিযোগিতায় এগিয়ে যাবেন। এবং যারা পিএইচডি প্রোগ্রামে আবেদন করবেন তাদের কিন্তু রিসার্চ প্রপোজালও প্রয়োজন হবে। তো এই ছিল ডকুমেন্টস নিয়ে কথাবার্তা। এখন আমি জানি অনেকেই যেটা প্রশ্ন করতে পারেন, ভাইয়া এর আগের বছরগুলোতে আমরা দেখেছি অনেক ক্ষেত্রেই বিভিন্ন স্কলারশিপে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটই চাচ্ছে, এবার কি নেক্সট স্কলারশিপে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটই প্রয়োজন হবে? না, এই বিজ্ঞপ্তিটিতে ইতিমধ্যে আপনাদেরকে আমি দেখিয়েছি কোনো ধরনের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে না। আর সর্বোপরি অতিরিক্ত কোনো ডকুমেন্টস যদি থেকে থাকেন, যদি আপনি মনে করছেন এটা শেয়ার করা উচিত, অবশ্যই সেটা আপনি যুক্ত করে দিতে পারেন। এই ছিল ডকুমেন্টস নিয়ে কথাবার্তা। এবার আসি আবেদন। নেক্সট স্কলারশিপে আবেদন করা থেকে শুরু করে শেষ পর্যন্ত বেশ কিছু ধাপ রয়েছে। আমি প্রতিটি অংশ ধাপে ধাপে আলোচনা করছি, আশা করি ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রথম ধাপ, আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রির একটি বিশেষ লিংক রয়েছে, সেখানে গিয়ে আপনাকে প্রোফাইল ক্রিয়েট করার মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনটি কমপ্লিট করার পর, সাবমিট করার পর আপনাকে একটি ফর্ম দেওয়া হবে এবং একটি ট্র্যাকিং নাম্বার আপনাকে দেওয়া হবে। বন্ধুরা, এই ট্র্যাকিং নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, যা পরবর্তী আপনার প্রয়োজন হবে। আবেদন ফর্ম এবং ট্র্যাকিং নাম্বার, পাশাপাশি যে ডকুমেন্টসগুলোর কথা আপনি উল্লেখ করেছেন বা ইনফরমেশন দিয়েছেন বা এই ডকুমেন্টসগুলোর কথা বললাম, এই সকল ডকুমেন্টস আপনাকে সত্যায়িত করতে হবে। অর্থাৎ একাডেমিক এবং নন একাডেমিক যতগুলো ডকুমেন্টস রয়েছে সবকিছুই আপনাকে সত্যায়িত করতে হবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাইয়া আমার নোটারি করা রয়েছে, চলবে? ভাইয়া, এখানে বলা হয়েছে সত্যায়িত যে কোনো ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার বা কলেজের প্রিন্সিপাল অথবা সরকারি প্রথম শ্রেণীর যে কর্মকর্তা রয়েছেন তাদের দিয়ে কিন্তু সত্যায়িত করালেই চলবে। এছাড়া আপনার যদি অ্যাপোস্টাইল থেকে থাকে বা মিনিস্ট্রির সিল দেওয়া থাকে, আপনার ডকুমেন্টসে অলরেডি করিয়েছেন, সেটাও কিন্তু আপনি সাবমিট করতে পারছেন, এতে কোনো সমস্যা নেই। এখন এখানে আরেকটি প্রশ্ন অনেকেই করতে পারেন যে, ভাইয়া আমার কি মেইন ডকুমেন্টসগুলো দিয়ে দিতে হবে? না, মেইন ডকুমেন্টস দিতে হবে না। মেইন ডকুমেন্টসের কপি করে, অর্থাৎ ফটোকপি করে সেগুলোকে সত্যায়িত করে আপনি ফর্মের সাথে যুক্ত করবেন। ফর্মটা এবং যতগুলো ডকুমেন্টস রয়েছে সবগুলো ডকুমেন্টস একসাথে করে স্ট্যাপল করে খামের মধ্যে করে আপনাকে জমা দিতে হবে। খামের উপরে এই যে স্ক্রিনে দেখানো যে ঠিকানাটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে প্রাপকের জায়গায় আপনাকে লিখতে হবে, আর প্রেরকের জায়গায় আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে দেবেন এবং খামের ঠিক উপরের দিকে বড় করে যে ট্র্যাকিং নাম্বারটা ইতিমধ্যে আপনি পেয়েছেন সেটা দিয়ে দিবেন, যাতে করে খুব ভালোভাবে স্পষ্টভাবে বোঝা যায়। এবং এটাকে মিনিস্ট্রিতে জমা দিতে হবে। প্রশ্ন করতে পারেন, ভাইয়া কখন আমরা জমা দিব, ডেডলাইনটা কবে? বন্ধুরা, আবেদন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে, চলবে আগামী 12ই মে 2026 পর্যন্ত। এই সময়ের মধ্যে আবেদন করতে পারবেন এবং ডকুমেন্টসটাও এই সময়ের মধ্যেই আপনাকে জমা দিতে হবে। ডকুমেন্টস জমা দেওয়ার শেষ তারিখ আমি আবারও বলছি 12ই মে 2026 বিকেল 4টার মধ্যে অবশ্যই আপনাকে জমা দিয়ে দিতে হবে। ডকুমেন্ট জমা দেওয়া হয়ে গেল, এবারে আসবে তৃতীয় স্টেপ। এই স্টেপে
কর্তৃপক্ষ আপনার কাগজগুলোকে ভালোভাবে যাচাই বাছাই করবে এবং যাচাই বাছাই করে তারা একটি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের তালিকা মিনিস্ট্রির ওয়েবসাইটেই প্রকাশ করে দেবে এবং আমিও ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দিব। যারা এইখানে শর্ট লিস্টেড থাকবেন তাদের পরবর্তীতে এক্সাম দিতে হবে। ইনশাল্লাহ এক্সাম নিয়ে আমি আলাদা একটি ভিডিও দিব, যেখানে আমি এক্সাম নিয়ে নানা উত্তর দেওয়ার চেষ্টা করব, কিভাবে এক্সামটি হবে, প্রশ্নটা কেমন হবে, বিগত বছরের প্রশ্ন সবকিছু নিয়ে ইনশাল্লাহ আমি কথাবার্তা বলবো। এর পরের স্টেপটি মূলত হচ্ছে আপনার ভাইবা হবে এবং পরবর্তীতে যারা ফাইনালি সিলেক্টেড হবে তাদের কিন্তু একটা লিস্ট প্রকাশ করে পরবর্তী যা যা করতে হবে সবকিছু জাপানিজ এম্বাসি এবং কালচারাল সেন্টার আপনাদেরকে সহযোগিতা করবে। অর্থাৎ পরের কাজটা কিন্তু একদম ইজি, সেটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, কারণ ভিসা কার্যক্রম বা পরবর্তী কার্যক্রম সব ব্যাপারে কিন্তু জাপানিজ এম্বাসি আপনাকে সহযোগিতা করবে। আর মিক্সড স্কলারশিপ নিয়ে আরো বেশ কিছু ভিডিও আসবে, ধাপে ধাপে বিভিন্ন বিষয় নিয়ে আমি কথাবার্তা বলবো। তাই অবশ্যই আমার চ্যানেলটি এবং আমার ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ করছি। পাশাপাশি যাদের ডকুমেন্টসগুলো রেডি রয়েছে এবং স্পেশাল গাইডলাইন চাচ্ছেন, পেইড মেন্টরশিপ চাচ্ছেন, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। এই ক্ষেত্রে ইনশাল্লাহ আমি সর্বোচ্চ আপনাদের সহযোগিতা করব। বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।